প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, ভারতকে বিচ্ছিন্ন করার কাজ কি শুরু? বাংলাদেশে পরেশ বড়ুয়া কি করছে? আপনারা বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে পরিবর্তনের বাংলাদেশে, গত 1.5 বছরের পরিবর্তনের বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য, 7 রাজ্য, 7 সিস্টার্স নামে খ্যাত, সেই রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া বা অস্থিরতা তৈরি করার সারা শব্দ বাংলাদেশে শুনতে পাচ্ছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ভারত বিরোধী জামাতপন্থী সামরিক কর্মকর্তাদের কণ্ঠে উচ্চারিত হতে শুনেছেন। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বসেও ভারতকে টুকরো টুকরো করে দেবার হুঙ্কার শুনেছেন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি বা চেয়ারম্যান, তার কণ্ঠেও শুনেছেন ভারতকে টুকরা টুকরা করে দেওয়ার কথা। গোলাম আজম, সাবেক জামাতের আমির, তার পুত্র আব্দুল্লাহ আমান আজমির কণ্ঠে শুনেছেন। আর গত পরশু এই যে নবগঠিত ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দৃঢ় কণ্ঠে শুনলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে ভারতকে ভেঙে দেওয়ার জন্য। এগুলো কি আসলে মুখে মুখে শুধু কথা, নাকি আরো অনেক কিছু? ইতিমধ্যে কি কার্যক্রম শুরু হয়েছে কিনা? ভারত কি করছে, ভারত কি করবে, আমি আমার গতকালকের কন্টেন্টে বলেছি। কিন্তু কাজ যে চলছে এ নিয়ে ভারত নিশ্চয়ই পরিকল্পনা করছে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে তাদের এইসব রিপোর্ট আছে। ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম বলছে বাংলাদেশ সত্যিকার অর্থে এক মহা বিপদের সম্মুখীন। নিজে খুঁজে আমরা বিপদ ডেকে আনছি। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের এক শ্রেণীর মানুষের কাছে কাম্য নয়। শান্তিপ্রিয় বাংলাদেশ এক শ্রেণীর মানুষের কাছে কাম্য নয়। যার দরুন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি একটা অশান্তির বাংলাদেশের দিকে যাচ্ছে। অশান্তি টেনে খুঁজে বের করে আনছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে এবং ভারতের একাধিক গণমাধ্যম বলছে যে আসামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী সংগঠন আলফা, যেটি স্বাধীন, আলফার একটি অংশ আসাম সরকার এবং কেন্দ্রের সাথে শান্তি চুক্তি করে, তাদের সাথে সমঝোতা করে তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কিন্তু একটি অংশ আলফা স্বাধীন, সেটি এখনো পর্যন্ত স্বাধীন আসামের দাবিতে অবিচল আছে। এবং তারই নেতা পরেশ বড়ুয়া প্রশ্ন উঠছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, কিংবা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে পরেশ বড়ুয়া এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় অবস্থান করছেন। পরেশ বড়ুয়া বাংলাদেশে একজন সাজাপ্রাপ্ত আসামি। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2004 সালে তৎকালীন বিএনপি জামাত ক্ষমতায় ছিল। 10 ট্রাক অস্ত্রের কথা, যে অস্ত্র বাংলাদেশ হয়ে ভারতের আসামে যাবার কথা ছিল, সেই অস্ত্র মামলার আসামি হচ্ছেন এই উলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড হয়েছিল বাংলাদেশে, পরবর্তীতে বিচার হয়ে। কিন্তু এই পরিবর্তিত নতুন সরকার এসে গত বছর ডিসেম্বরে তার সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা, এবং তিনি পলাতক, তিনি বাংলাদেশ সরকারের ধরাছোঁয়ার বাইরে বলেই ঘোষিত অফিসিয়ালি। কিন্তু যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের যারা সরকারপন্থী তাদেরই প্রশ্রয়ে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। বলা যায় সরকারের কাছের লোকদের পৃষ্ঠপোষকতায়। ভারতের বৈদেশিক গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে রয়েছেন পরেশ। জামায়াতে ইসলামীর অনুগত চূড়ান্ত ভারত বিদ্বেষী কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠকও সেরেছেন ইতিমধ্যে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে খবর, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কয়েকজন অফিসার
দিন চারেক আগে আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়াকে বাংলাদেশে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই খবরকে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানাচ্ছে যে পরেশ বড়ুয়াকে আলোচনার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার অর্থ উত্তর পূর্বাংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই, বাংলাদেশের শক্তিশালী একটি ভারত বিদ্বেষী অংশ তা বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে। আমি খানিক আগেই বলছিলাম যে শুধুমাত্র তাদের কণ্ঠে কি উচ্চারিত হচ্ছে, নাকি ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। যদি পরেশ বড়ুয়াকে বাংলাদেশে আনা হয়ে থাকে, তাহলে তারা যারা হুমকি দিচ্ছেন বা হুমকি দিয়েছেন, তারা যে বাস্তবায়নের পথে এগুচ্ছে, তারা যে বসে নেই, এটি মোটামুটি স্পষ্ট। সেই কর্মকর্তার সংযোজন পরেশ কেবলমাত্র আলফার সর্বাধিনায়ক নন, উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রশিক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করে এসেছেন। সুতরাং শিলিগুড়ি করিডোর পেরিয়ে সেভেন সিস্টার্স নামে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা কর্মকর্তা এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলো দিচ্ছে, তা বাস্তবায়ন করার উপযুক্ত লোক হতে পারেন এই পরেশ বড়ুয়ায়। আমি খানিক আগেই বললাম যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা আলফার অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতা ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও পরেশ স্বাধীন অসমের দাবিতে সশস্ত্র আন্দোলনের পথ ছাড়তে রাজি হননি। মিয়ানমারের চীন রাজ্যে এখনো নবাগত তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তার নতুন সংগঠন আলফা স্বাধীন। পরেশ নিজে থাকেন মিয়ানমার সীমান্তে চীনের ইউনানের একটি আধা শহরে। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন দিন চারেক আগে টেকনাফ দিয়ে পরেশকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে গিয়ে তাকে রাখা হয় ডিজিএফআই এর দপ্তরের অদূরে জিসি মোড়ের হারবার ভিউ নামে একটি হোটেলে। গত রবিবার তাকে ঢাকায় নিয়ে এসে বনানী ডিএইচএস এর 5 নম্বর রোডে ডিজিএফআই এর নজরবন্দি একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সেখানে যাদের সঙ্গে পরেশ দেখা করেছেন তাদের অন্যতম গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি এবং মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। রেজ্জাকুল হায়দার চৌধুরী চীন থেকে বাংলাদেশের মাধ্যমে আলফার জন্য অস্ত্রশস্ত্র আনার প্রধান কারিগর ছিলেন। ওই যে আমি শুরুতেই যে 10 ট্রাক অস্ত্রের কথা বললাম, সেই অস্ত্রগুলো চীন থেকে এসেছিল সমুদ্র পথে, এবং চীন থেকে এসে চট্টগ্রাম হয়ে আসামে যাবার চেষ্টাকালে এই অস্ত্রগুলো ধরা পড়ে গিয়েছিল। চট্টগ্রাম সার কারখানার জেটিতে 10 ট্রাক অস্ত্রশস্ত্র খালাসের মামলায় পরেশ বড়ুয়ার সঙ্গে এই রেজ্জাকুল হায়দারও আসামি ছিলেন। ডক্টর ইউনূস সরকারের আমলেই গত বছর এই মামলা থেকে রেজ্জাকুল হায়দার বেকসুর খালাস পান। তার কয়েকদিনের মধ্যেই রেজ্জাকুল হায়দার চীনে গিয়ে বাংলাদেশের জঙ্গিদের জন্য আবার অস্ত্রশস্ত্র আনার ব্যবস্থা করতে গিয়েছিলেন বলে খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। সেই রেজ্জাকুল হায়দারের সঙ্গে পরেশ বড়ুয়ার আলোচনার খবরে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। আপনারা খুব ভালো করে জানেন যে ভারত পাকিস্তান বর্তমান সম্পর্কটাও কোন পর্যায়ে, এবং পাকিস্তান পূর্ব সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করবার একটা চেষ্টা করছে, এবং এই পূর্ব সীমান্ত এবং ভারতের 7 সিস্টার্স এই সব মিলিয়ে একটা জোড়াতালি লাগিয়ে ভারতকে যদি পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে পাকিস্তানপন্থী হরতাকর্তারা অস্থির করতে চায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী জঙ্গিদের পাশাপাশি উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ জুগিয়ে চাঙ্গা করার চক্রান্ত চলছে, তা বোঝা যাচ্ছিল। সেনাবাহিনীর পাকিস্তানপন্থী কিছু সাবেক কর্তা এই কাজে নিরন্তরভাবে কাজ করছেন। সঙ্গে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এবার পরেশ বড়ুয়াকে ডেকে এনেছেন নতুন অ্যাসাইনমেন্ট দিতে। তবে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলছেন ইতিমধ্যে উত্তর পূর্বের পরিস্থিতি বদলেছে
একের পর এক জঙ্গি সংগঠন কেন্দ্রের সঙ্গে চুক্তি করে আত্মসমর্পণ করায় বিচ্ছিন্নতাবাদীদের দাপট কমেছে। পরেশকে ব্যবহার করে বিশেষ সুবিধা হবে বলে মনে হয় না। যাই হোক, বাংলাদেশে যেটি মুখে মুখে আলোচিত হচ্ছে, বাংলাদেশের একাধিক সাবেক সামরিক কর্মকর্তার কণ্ঠে এমনটা উচ্চারিত হয়েছে। সাবেক সেনা কর্মকর্তাদের একটা বড় অংশ ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী, তারাও চাইছে। এবং এই যে নব্য ছেলেগুলো এনসিপি নেতা, তারাও ভারতকে ভারতকে শাস্তি দিতে চায়। তারা সোজা কথা, আসলে শাস্তিটা কে কাকে দেবে একবার চিন্তা করে না যে আমাদের শক্তি সামর্থ্য কোথায়। ভারত যদি অ্যাকশনে যায় তাহলে কি হবে, এই চিন্তাগুলো আসলে নেই। যাই হোক, আমরা অবস্থা দৃষ্টে যেটি বুঝতে পারছি, তাদের কণ্ঠে শুধু উচ্চারণ হচ্ছে না যে ভারতকে খণ্ড খণ্ড করে দেবে, টুকরো করে দেবে, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে বিচ্ছিন্ন করে দেবে, তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে। ভারত এখন কি করবে, ভারতের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, নইলে ভারতের আঞ্চলিক নিরাপত্তা, ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এবং আমরাও, বাংলাদেশও একটা চরম অনিশ্চয়তা, একটা অনিরাপদ, একটা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে বাংলাদেশের মানুষ। ভারতের পদক্ষেপ বাংলাদেশের আপামর সাধারণ মানুষেরও নিরাপত্তার জন্য সহায়ক হতে পারে। কারণ এই কথাটা এজন্যই বলছি, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আমাদের এই অঞ্চলের মানুষকে নিরাপদ করে দিয়েছিল, একটা স্বাধীন মানচিত্র পেতে সহায়তা করেছিল। আজকে আমরা মনে হয় আবারও সেই যুগ সন্ধিক্ষণে এসে পড়েছি। 55 বছর পর যে ভারতের সহযোগিতা দরকার। এসব বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচতে হলে ভারতের সহযোগিতা দরকার। জানি না ভারত কি করবে। আমরা গত 1.5 বছর যাবৎ ভারতের নীরবতা দেখছি। এই নীরবতার আড়ালে ভারতের কি প্রস্তুতি, ভারত কি ভাবছে, ভারত কি চিন্তা করছে, আমরা নিশ্চয়ই সেগুলো খুব শীঘ্রই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।